আচ্ছা, দুজন বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আরেকটু অপেক্ষা করে নিই, আরও 1 মিনিট অপেক্ষা করে নিই, যাতে আমাদের সঙ্গে আরও কয়েকজন মানুষ যুক্ত হন এবং এই লাইভটা আমি তারপর শুরু করতে পারবো। আরও 1 মিনিট অপেক্ষা করছি। তাহলে শুরু করছি আজকে লাইভ। আজকে আমি মমতা ব্যানার্জি সাপোর্টার্স ত্রিপুরা পেজের সকল অ্যাডমিনদের এবং যারা এই পেজের পেছনে অনবরত কাজ করে চলেছেন সেই প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শান্বিত সেই সকল যোদ্ধাদের আমি আমার প্রণাম জানাই। প্রথমেই আজকের লাইভটা শুরু করার আগে গতকাল ঘটে যাওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা মনে পড়ছে বারবার। কারণ গতকাল আসাম এবং মিজোরামের বর্ডারে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সেই দ্বন্দ্বের জেরে মারা গেছে 6 জন নিরীহ পুলিশ কর্মী মারা গেছেন। মজার ঘটনা কি জানেন তো, এই দুই রাজ্যে আসামে বলুন বা মিজোরামে, দুটোতেই কিন্তু এনডিএর সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ বিজেপির জোটের সরকার। এই বিজেপি যে কোনো বিরোধী দল পরিচালিত, যে কোনো বিরোধী দল শাসিত রাজ্যে তারা ক্লেম করে, তারা বারবার তুলে ধরে যে সেই সব রাজ্যে নাকি ল অ্যান্ড অর্ডার এক্সিস্ট করে না, তারা সেই সব রাজ্যে নাকি কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি নেই, সেই সব রাজ্যে নাকি সঙ্গে সঙ্গে যতই সেই সব রাজ্যে পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট হোক, সেই সব রাজ্যে নাকি রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, নয়তো নাকি সেই রাজ্যের মানুষগুলো বেঁচে থাকতে পারবে না। অথচ অসমে বিজেপির সরকার, মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট এনডিএ শরিক, এই দুই রাজ্যের মধ্যে বিবাদের জেরে প্রাণ গেল 6 জন নিরীহ পুলিশ কর্মীর। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সহ আরও 6টি রাজ্য, ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সব রাজ্যগুলো মিলে ভারতবর্ষের সুন্দর উত্তর পূর্ব। এবং সেই উত্তর পূর্বে যখন আমরা দেখি যে বিজেপির সরকারের দরুন আবার হানাহানি শুরু হয়েছে, সেই উত্তর পূর্বে আবার বিজেপি নিজের রং দেখিয়ে ফেলছে, তখন দুঃখ লাগে, একজন ভারতবাসী হিসেবে কষ্ট হয়। এই বিজেপি তো বারবার বলে যে তারা নাকি আইন শৃঙ্খলার প্রচন্ডভাবে রক্ষা করতে পারে। কই, এইবার যখন 6 জন পুলিশ কর্মীর প্রাণ চলে গেল, কই দেখা গেল না তো সেই স্ট্রং বিজেপিকে? বারবার বলে যে আমরা খুব স্ট্রং, তাদের দেখা গেল না। আসলে কি জানেন তো, একটা কথা আছে সংস্কৃতে, আমরা সকলে জানি, বিনাশকাল বিপরীত বুদ্ধি। দুদিন আগের ঘটনা সারা ভারতবর্ষ দেখেছে যে ত্রিপুরার রাজধানী আগরতলায় 6 জন, ক্ষমা করবেন 23 জন আইপ্যাকের কর্মী, একটি রাজনৈতিক সংগঠন, একটি রাজনৈতিক সার্ভে করতে গেছে, এমনি সার্ভে করতে গেছিল তারা মানুষের মধ্যে, তাদেরকে বিপ্লব দেবের পুলিশ, তাদেরকে ত্রিপুরার বিজেপি সরকারের পুলিশ তাদেরকে বন্ধ করে রেখে তাদের হোটেলের মধ্যে আটকে রেখেছিল। কেন আটকে রেখেছিল, কেন বলুন তো? আজকে বিপ্লব দেবের আসন টলমল, আজকে বিপ্লব দেব ভয় পেয়েছে, আজকে বিজেপি ভয় পেয়েছে। যে বিজেপি, আমি বাংলা থেকে, আমি কলকাতার নিবাসী, আমি দেখেছি নিজের চোখে হাজার হাজার কোটি টাকা ব্যয়, প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় নেতারা, কেন্দ্রীয় নেতারা, যে বিজেপি কিনা নিজেকে পৃথিবীর সব থেকে বড় দল হিসেবে বলে, আমরা পৃথিবীর সব থেকে বড় দল, সেই বিজেপির বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছে। কেন? শুধুমাত্র একজন সাদা শাড়ি, হাওয়াই চপ্পল পরা মহিলাকে হারানোর জন্য। সেই বিজেপির এই তাবড় নেতা, এই তাবড় একটা বড় সিস্টেম এই প্রচুর টাকাকে হারিয়েছে 65 ওই নারী, 65 ওই হাওয়াই চটি পরা নারী। এটাই তাদের সহ্য হচ্ছে না। এবং ত্রিপুরাবাসী যখন বাংলার সুরে সুর মিলিয়ে, ভারতবর্ষের সুরে সুর মিলিয়ে ডাক দিচ্ছে যে আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার বিপ্লব দেবের স্বৈরাচারী সরকার, আর নেই দরকার এই
জালি জঘন্য মিথ্যাবাদীদের সরকার, তখন বিপ্লব দেব ভয় পেয়েছে। সেই জন্য 23 জন আইপ্যাকের কর্মীকে তারা শুধু সার্ভে করতে গেছিল, তাদের সেই জন্য আটকে রেখেছিল। কিন্তু এইসব করেও কি তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে? তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস একটা ভাবনা, তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন, তৃণমূল কংগ্রেস একটা আগুন। যে আগুন 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালিয়েছিলেন, যে ডাক তিনি দিয়েছিলেন যে বাংলা থেকে স্বৈরাচারী বাম সরকারকে যেতে হবে, যে বাংলা থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে, বাংলার মানুষকে মুক্তির সূর্য দেখাতে হবে, সেই জিনিস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রেখেছিলেন 2011 সালে। আপনাদের সকলে মনে থাকবে 25 বছরের সরকার ছিল ত্রিপুরায় বামেদের, 34 বছর তারা শাসন করেছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করতে করতে মহাকরণে গেছিলেন, তখন মহাকরণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাম সরকারের পুলিশ চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, আমি মহাকরণে ঢুকবো, আমি রাইটার্স বিল্ডিং এ ঢুকবো, কিন্তু মাথা উঁচু করে ঢুকবো। 2011 সালের মে মাসে তিনি মাথা উঁচু করে ঢুকেছিলেন, মানুষের আশীর্বাদ নিয়ে ঢুকেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ঢুকেছিলেন। আজ ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় যখন 21শে জুলাই পালন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তখন বিভিন্ন জায়গায় বিজেপির সরকার, বিজেপির পুলিশ বারংবার তাদের বাধা সৃষ্টি করছে, তাদের 21শে জুলাই পালন করতে দিচ্ছে না। কেন এত ভয়? বিপ্লব দেব, আপনি তো বলেন যে আপনারা নাকি ভারতবর্ষের সব থেকে বড় দল, নাকি কেউ আপনাদের হারাতে পারবে না। তাহলে একজন হাওয়াই চটি পরা, সাদা শাড়ি পরা মহিলাকে এত কেন ভয়? আসলে কি জানেন তো, আপনাদের কয়েকটা তথ্য তুলে ধরি। যে বিজেপির সরকার বারবার বলে ভোটের আগে যে তারা নাকি মানুষের জন্য কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, কিন্তু ভোটের পর দেখি পুরোটাই ভোঁভা। আপনাদের মনে থাকবে বিধানসভা ভোটের আগে, ত্রিপুরার 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি এসে কথা দিয়েছিল যে বাড়িতে বাড়িতে নাকি চাকরি পৌঁছে দেবে। সুনীল দেওধার বিজেপির বিরাট বড় নেতা, তিনি ছিলেন ত্রিপুরার নাকি প্রভারী, তিনি ছিলেন ত্রিপুরার অবজারভার, তিনি নাকি ত্রিপুরা জয়ের পেছনে নাকি অত্যন্ত বিজেপির অন্যতম বড় সৈনিক ছিলেন। তিনি দাঁড়িয়ে একটা নম্বর দিয়ে বলেছিলেন যে এই নম্বরে ফোন করলে ত্রিপুরার সকল যুবক যুবতীরা, ত্রিপুরার সাধারণ মানুষ নাকি চাকরি পাবেন। আমি বলছি আজকে সেই নম্বরে, আজকে আমি সেই নম্বর আপনাদের সকলের সামনে তুলে ধরছি, 8882217955। এই নম্বর দিয়েছিলেন সুনীল দেওধার, বলেছিলেন এই নম্বরে ফোন করলে নাকি চাকরি পাওয়া যাবে। আজকে আমার সকল দর্শক বন্ধুরা যারা এখানে আছেন, এই লাইভ দেখছেন, এই মমতা ব্যানার্জি সাপোর্টার্স ত্রিপুরা পেজে লাইভটা দেখছেন, আপনারা সকলে এই 8882217955 নাম্বারে ফোন করে দেখুন তো, দেখবেন এই নাম্বারটা একজন ব্যক্তির নামে পোর্ট হয়ে গেছে। এই নম্বরটার বিজেপির কাছে নেই, বিজেপি আর ব্যবহার করে না। তারা নিজেদের যে নির্বাচনী প্রতিশ্রুতি যে আমরা বাড়িতে বাড়িতে চাকরি পৌঁছে দেবো, সেখান থেকে সরে নিয়ে গেছে। তার উপর এই চাকরির সূত্রে বলি, ক্ষমা করবেন আমার গলার অবস্থা ভালো নয় খুব একটা, কিন্তু এই চাকরির সূত্রে বলি যে বিজেপি বলেছিল এই ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর কি করলো? ভোটে জিতে ক্ষমতায় আসার পর কয়েক মাসের মধ্যে বিজেপি সরকার সিদ্ধান্ত নিল যে সরকারি কর্মী বা সরকারি শিক্ষক হিসেবে যারা ঢুকবেন নতুন চাকরিতে, তাদের জন্য নির্দিষ্ট পেনশন হিসেবে কিচ্ছু থাকবে না, তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড হিসেবে কিছু থাকবে না। এই তো সেই বিজেপি বারবার আপনাদের সামনে এসে বলেছিল যে আমরা চাকরি দেবো, একই কথা বলেছিল বাংলার মানুষকে, এক কথা বলেছিল বাংলার মানুষকে যে আমরা বাড়িতে বাড়িতে চাকরি দেবো। বাংলার মানুষ সে ভাওতা ধরেছেন, ত্রিপুরার মানুষের কাছে সুযোগ এখন এই মিথ্যেবাদীদের, এই ভাওতাবাজদের, এই ফেরেববাজদের ত্রিপুরার মাটি থেকে, ত্রিপুরার পুণ্যভূমি থেকে উখড়ে ফেলার। আপনারা সকলেই জানবেন যে এই চাকরির কথা উঠলে, এই কর্মসংস্থানের কথা উঠলে বিপ্লব দেব কি বলেছিলেন? বিপ্লব দেব বলেছিলেন যে গরু পালন করে দুধ বিক্রি করতে। এটা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী
যে ত্রিপুরা রাজ্যে কিনা বিজেপি একটা বড় মেজরিটি নিয়ে এসেছিল, ত্রিপুরার মানুষ তাদের আশীর্বাদ করেছিল, ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছিল যে ভারতীয় জনতা পার্টি তাদের উন্নয়ন করবে, যে ভারতীয় জনতা পার্টি তাদেরকে চাকরি দেবে, সেই ত্রিপুরার মানুষকে বিপ্লব দেব বলছেন যে গরু পালন করে তার দুধ দুইয়ে বিক্রি করতে। আর গরু পালন কেন করবেন বলুন তো বিপ্লব বাবু? আপনাদের তো গোটা পার্টি অফিস ভর্তি ভর্তি গরু, ওগুলো বিজেপির পার্টি অফিস না, ওগুলো খাটাল, আর আপনাদের কর্মীগুলো এক একটা গরু। তার মধ্যে অমিত শাহ যেমন বাংলায় এসে বারবার ডেলি প্যাসেঞ্জারি করে গেছেন, যেমন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার গঠিত হওয়া সত্ত্বেও সেগুলোকে ব্যাকডোর দিয়ে ভেঙে সেখানে বিধায়ক কেনা বেচা করে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিলেন, সেই অমিত শাহ ত্রিপুরাতে গিয়ে বলেছিল যে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় সকল সরকারি কর্মীদের মাইনে দেওয়া হবে। আপনারা বলুন, আপনারা ত্রিপুরাবাসী, আমি বাংলাভাষী, আপনারা ত্রিপুরাবাসী, আপনারা বলুন যে আজ অবধি সেই প্রতিশ্রুতি বিজেপি পূরণ করেছে কিনা। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে ত্রিপুরায় নাকি বিজেপি ক্ষমতায় এলে এইমস তৈরি হবে, তারা বলেছিল ত্রিপুরায় নাকি অ্যাপোলো গ্লেনেগলস তৈরি হবে। আজ অবধি বলুন, সেই ত্রিপুরায় কি কোনো এইমস তৈরি হয়েছে? সেই ত্রিপুরায় কি কোনো অ্যাপোলো গ্লেনেগলস তৈরি হয়েছে? এদিকে আপনাদের আমি বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আপনারা জেলায় জেলায় যান, শুধু কলকাতার শহর নয়, প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক, প্রত্যেক মহকুমা, প্রত্যেক শহরে মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন। এবং বিজেপির বন্ধুরা বলতেই পারেন যে সেই সুপার স্পেশালিটি হাসপাতালে নাকি কোনো চিকিৎসা হয় না। আমি আপনাদের বলছি, কলকাতার বেলেঘাটা আইডি, কলকাতা তথা বাংলার অন্যতম বড় করোনা চিকিৎসা কেন্দ্র, করোনা চিকিৎসার জন্য নিয়োজিত হাসপাতাল, সেই হাসপাতালকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে গণ্য করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, বাধ্য হয়েছে কেন্দ্রীয় বিজেপির সরকার। আজকে এরা বড় বড় কথা বলে, এরা বলে যে ত্রিপুরার মানুষের জন্য উন্নয়ন করেছে। এই বিপ্লব দেব কি বলেছিলেন? এরকম একজন প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর থেকে কি বা আশা করা যায়? যে বিপ্লব দেব বলতে পারেন যে হাঁসের পা থেকে অক্সিজেন বেরোয়, সেই বিপ্লব দেবকে কি বলা যায়? মানে ভাগ্য ভালো উনি বলেননি যে করোনার সময় যখন ভারতবর্ষ জুড়ে, যখন উত্তরপ্রদেশে, যখন বিহারে বিভিন্ন জায়গায় অক্সিজেন কমে যাচ্ছিল, যেখানে অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না, যেখানে অক্সিজেন রিফিল করা যাচ্ছিল না, সেই সব জায়গায় আবার বিপ্লব দেব ভাগ্যিস বলেননি যে আমি একটা হাঁস পাঠিয়ে দিচ্ছি, হাঁস থেকে অক্সিজেন পেয়ে যাবেন। আর আপনারা জানবেন খুব সাম্প্রতিক ঘটনা, যে সরকারকে, একটা 25 বছরের সরকার, বামেরা মানিক সরকারের নেতৃত্বে এবং তার পূর্ববর্তী মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে যে 25 বছরের বাম সরকারকে উখড়ে ফেলে বিজেপির ওপর বিশ্বাস করে ত্রিপুরাবাসী বিজেপিকে ক্ষমতায় এনেছিল, সেই বিজেপিকে কিন্তু 3 বছরের মাথায় পাহাড়ের মানুষ, ত্রিপুরার পাহাড়ের মানুষ এডিসির নির্বাচনে নির্বাসিত করেছে। সেই বিজেপিকে বঙ্গোপসাগরের জলে ফেলে দিয়েছে, সেই বিজেপিকে শেষ করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে ত্রিপুরার বুক থেকে। আসছে 2023 সাল, বিজেপিকে বিদায় দিন। আসছে দিন বিজেপিকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন। আসছে দিন বিজেপিকে ভালো করে শিক্ষা দিন যে মানুষের সঙ্গে প্রতারণা করলে, মানুষকে মিথ্যে কথা বললে কি রকম তার ফল হয়। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আপনারা সকলেই চেনেন, বিজেপির শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, তিনি বলেছিলেন যে শিক্ষকতা করার থেকে শূকর পালন করলে বেশি আয় হতে পারে। যে বিজেপি কিনা আপনাদের বলেছিল, সকল ত্রিপুরাবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিল যে তারা নাকি 7ম বেতন কমিশনের আওতায় মাইনে দেবে সরকারি কর্মীদের, সেই বিজেপির শিক্ষামন্ত্রী বলছে শূকর পালন করতে। সেই বিজেপির শিক্ষামন্ত্রী বলছে যে শূকর পালন করলে নাকি বেশি উপার্জন হতে পারে। এদেরকে আপনারা কি বলবেন? সারা ত্রিপুরা জুড়ে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে বিজেপি। আপনারা দেখেছিলেন, আমি প্রথমে যা বললাম, 21শে জুলাই শহীদ তর্পণ, বাংলায় 13 জন প্রাণকে চলে যেতে দেখেছিল বাংলার মানুষ 1993 সালের 21শে জুলাই বাম সরকারের পুলিশের গুলিতে।
সেই শহীদদের তর্পণ। তারা তো শুধু বাংলার শহীদ নয়, তারা তো শুধু কলকাতার শহীদ নয়, তারা তো সারা ভারতবর্ষের শহীদ, যারা স্বৈরাচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা কিনা দাবি তুলেছিল যে আইডেন্টিটি কার্ড নিয়ে ভোট দিতে হবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই মানুষদের মেরেছিল, তাদের তো শহীদ তর্পণ ছিল। সেখানেও বিজেপির সরকারের ভয়, বিজেপির সরকারের সন্ত্রাস তৈরি করার চেষ্টা, বিজেপির সরকারদের বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা, সেন্ট্রাল এজেন্সি দিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে হেকেল করার চেষ্টা করেছে বিজেপি। বিভিন্ন সময় প্রমাণ ছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাদের অ্যারেস্ট করেছে বিজেপি। অথচ এই বিজেপির বাবুল সুপ্রিয়, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি আসানসোলের সাংসদ, এই বাবুল সুপ্রিয় কিন্তু বলেছিলেন আমি রোজ ভ্যালির বাগানের ফুল হয়ে থাকতে চাই। তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেই। আসলে বিজেপিটা কি জানেন তো, বিজেপিটা একটা ওয়াশিং মেশিনের মতো। বিজেপিতে যে করাপ্ট লোকেরা, যে দুর্নীতিগ্রস্ত লোকেরা, যে নোংরা লোকেরা ঢুকবে, তারা বিজেপিতে ঢুকলেই কেমন ভাবে একটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায়, আর বাদ বাকি সবাই নোংরা। তৃণমূল কংগ্রেসকে বারবার হেকেল করার চেষ্টা হয়েছে, আমরা লড়াই করেছি, আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, আমরা দিকে দিকে ব্যারিকেড গড়ে তুলেছি। আজকে যখন দেখছে যে তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ তারা করতে পারবে না, কারণ ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসের ছাতার তলায়, তৃণমূল কংগ্রেসের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন তারা ধরছে অন্যান্য সংস্থাকে। তারা ইনকাম ট্যাক্স ব্যবহার করে, বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি ব্যবহার করে তারা রেড করছে দৈনিক ভাস্করের মতো কাগজগুলোতে, যারা কিনা উত্তরপ্রদেশ, বিহারের বেহাল কোভিড পরিস্থিতির কথা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছেন। এরা আবার বড় বড় কথা বলে, এরা আবার বারবার বলে যে বাংলায় নাকি যে কোনো বিরোধী শাসিত রাজ্যে নাকি রাষ্ট্রপতি শাসন করার দরকার, আর বিজেপি শাসিত রাজ্যে নাকি কিচ্ছু করার দরকার নেই। আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ও তো 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে বাংলায় তিনি স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, উন্নয়ন চাই, বাংলার মানুষের জন্য কর্মসংস্থান চাই, বাংলার মানুষের জন্য শিল্প চাই, বাংলার মানুষের মধ্যে ঐক্য চাই। কিন্তু এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিপিএম এর তৈরি করা একটাও মূর্তি, এখনো জানবেন কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলায় মার্কস আর লেনিনের মূর্তি আছে। আমার সেদিন দেখে সত্যি খারাপ লেগেছিল, যেদিন দেখেছিলাম যে লেনিনের মূর্তি গুঁড়িয়ে ফেলা হচ্ছে, আমার সত্যি খারাপ লেগেছিল। কেন একজন অন্য রাজনৈতিক মতে বিশ্বাসী মানুষের ভারতবর্ষে কোনো জায়গা নেই, এটা কি বিশ্বাস করে বিজেপি? বিজেপি কি বিশ্বাস করে যে আমাদের কোনো জায়গা নেই? বিজেপি কি বিশ্বাস করে যে বাঙালির কোনো জায়গা নেই ভারতবর্ষের ভূমিতে? আজকে আপনি বলুন তো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার পেছনে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দাবিদার, এর সব থেকে বেশি বিরোধী বিজেপি এর বিরুদ্ধে কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শান্বিত হয়ে ভারতবর্ষের কোনা কোনা থেকে ছাত্র যুবরা এগিয়ে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার দিক থেকে, ভারতবর্ষের দিক থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে, অরুণাচল থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, দক্ষিণ ভারত থেকে, জম্মু কাশ্মীর থেকে ছাত্র যুবরা ঐক্যবদ্ধ হচ্ছেন, বলছেন যে আর নেই দরকার বিজেপি স্বৈরাচারী সরকার, আর নেই দরকার গণতন্ত্রের কণ্ঠরোধকারী সরকার, আর নেই দরকার অনুন্নয়ন মিথ্যাবাদের সরকার, আর নেই দরকার নরেন্দ্র মোদীর সরকার। আর ত্রিপুরাবাসী একই সুরে সুর মিলিয়ে বলছেন আর নেই দরকার বিপ্লব দেবের সরকার, আর নেই দরকার সুনীল দেওধানের মিথ্যা প্রতিশ্রুতির সরকার। যেসব সরকারি হাসপাতালে, আপনাদের তুলনা তুলে ধরি, যে ত্রিপুরার সরকারি হাসপাতালগুলোতে যেসব পরিষেবা বিনামূল্যে পাওয়া যেত, সেই সব পরিষেবায় টাকা বসিয়েছে, সেই সব পরিষেবায় টাকা নিচ্ছে বিজেপির সরকার। আর আজকে বাংলায় আসুন, বাংলায় এসে দেখবেন প্রত্যেক সরকারি হাসপাতাল স্টেট অফ দি আর্ট সরকারি হাসপাতাল। আচ্ছা বিদেশি প্রাইভেট হাসপাতালকে হার মানায় বাংলার সরকারি হাসপাতাল, সেই সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। আজকে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা নেই, আমার মা, আমার পরিবারের একা রোজগেরে, আমার পক্ষে সম্ভব না যে আমার পরিবারের কেউ কোনোরূপ অসুস্থ হলে একটা খুব খরচবহুল বেসরকারি হাসপাতালে লেখে আমি চিকিৎসা করো। সেই সময় যখন আমার দিদা
কোভিড আক্রান্ত হয়ে পড়লেন, আমি একটা বাংলার সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলাম। আমি আমার দিদাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম। বিশ্বাস করবেন না, আমার দিদা এসে মুগ্ধ। আমার দিদা বলেছে আমার এত ভালো খেয়াল রেখেছে, আমাকে সারিয়ে তুলেছে, আমার কোভিড সারিয়ে দিয়েছে। এটাই হলো বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। এরা বারবার বলে স্বাস্থ্যসাথী নাকি খারাপ। এদিকে বাংলার মানুষ দুয়ারে সরকারের মধ্যে দিয়ে, বাংলার সরকারের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের যে সুবিধা উপভোগ করছেন, সেটা কিন্তু ত্রিপুরার মানুষ আজকে পাচ্ছেন না। বিজেপি বারবার বলে যে আয়ুষ্মান ভারত থেকে নাকি স্বাস্থ্যসাথী ঢোকা হয়েছে। আপনারা জানেন, যারা জানেন তাদের বলছি, এবং যারা জানেন না তাদের অবগত করে দিচ্ছি যে আয়ুষ্মান ভারত কারা পায়। আয়ুষ্মান ভারত তারা পাবে না যাদের কিনা বাড়ির ওপর, যাদের কিনা পাকা দেওয়ালের বাড়ি আছে, যাদের কিনা বাড়িতে একটা সাইকেল আছে, যাদের কিনা বাড়িতে একটা টিভি আছে, যাদের কিনা বাড়িতে একটা ফ্রিজ আছে, যাদের কিনা বাড়িতে একটা মোটর বাইক আছে, তারা আয়ুষ্মান ভারত পাবে না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সরকার কিন্তু গরিব বড় লোক কোন রূপ ভেদাভেদ দেখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখছেন না যে কার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, কার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেছে যে হ্যাঁ, বাংলার প্রত্যেক মানুষ বাংলার নাগরিক, এবং সেই প্রত্যেক মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখা, স্বাস্থ্য তাদের ইনশিওর করা বাংলার সরকারের কর্তব্য। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী তৈরি করেছেন। বেকারত্বের হার, আমি বেকারত্ব নিয়ে কথা বলছিলাম, আমি চাকরি দেওয়া নিয়ে কথা বলছিলাম। বেকারত্বের হার আজকে ত্রিপুরায় জাতীয় হারের থেকে 2 গুণ বেশি। এর উত্তর কে দেবে? নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা উত্তর দেবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উত্তর দেবে, ত্রিপুরার তথাকথিত বিজেপির প্রভারী সুনীল দেওধর উত্তর দেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর দেবে, নাকি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বয়ে বেড়ানো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ বক্তব্যে উত্তর দেবেন? যুবকদের স্মার্টফোন, বিজেপি বারবার বলেছে যে আমরা যুবকদের স্মার্টফোন দেব ক্ষমতা এলে। বলেছে যে যুবকদের যাতে কাজ করতে, তারা যাতে টেকনোলজিক্যালি তারা পিছিয়ে না থাকে, আমরা তাদের স্মার্টফোন দেব। আজকে 2018 সালে এই কথা বলেছিল, 2021 সাল হয়ে গেছে, আজকে কিন্তু আজ অব্দি ত্রিপুরার যুবকরা কোনো রকম স্মার্টফোন পাননি। অন্যদিকে দেখুন, এই কোভিড পরিস্থিতির মধ্যে আমরা ছাত্র, আমরা জানি যে কিরকম ডিজিটাল ডিভাইড তৈরি হতে পারে, যে কিরকম অসুবিধার মধ্যে পড়তে পারে গ্রামাঞ্চলে থাকা, প্রত্যন্ত অঞ্চলে থাকা ছাত্রছাত্রীরা। সেই ডিজিটাল ডিভাইড কমানোর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ভারতবর্ষের আর কোনো সরকার নয়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু আজকে এনশিওর করেছে যে প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে যাতে পৌঁছে যায়, যাতে তারা স্মার্টফোন কিনতে পারে, যাতে তারা তাতে অনলাইন ক্লাস করতে পারে। তাই বলছি, আমার এক বন্ধু অন্তরীপা বণিক, উনি লিখেছেন যে আর চাই না ঝুল, এবার ত্রিপুরায় তৃণমূল। কেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে চাই? ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে চাই উন্নততর স্বাস্থ্য ব্যবস্থার জন্য। যে স্বাস্থ্য ব্যবস্থা আজকে সারা বিশ্বে, বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা আজকে সারা বিশ্বে বন্দিত, যে স্বাস্থ্যসাথী আজকে সারা বিশ্বে বন্দিত, ত্রিপুরার মানুষেরও অধিকার তারা সেই স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত হন। ত্রিপুরার মানুষেরও অধিকার যাতে তারা সেই স্বাস্থ্যসাথীর সুবিধা পান। আজকে সেই জন্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দরকার। আজকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার ছাত্রছাত্রীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সেভাবে যাতে ত্রিপুরার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারেন। আপনি বলুন তো, আজকে আমেরিকার মতো দেশ, সেই সব দেশে ছাত্রছাত্রীরা কলেজে যেতে চায় না। কেন যেতে চায় না? উচ্চশিক্ষা করলে তারা দেনার দায়ে পড়ে যাবে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের দেনায় ডুবে যাবে বলে তারা কলেজে যেতে চায় না, কারণ সেই দেনা মুক্ত হতে তাদের হয়তো সারা জীবন লেগে যাবে। সেই চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসছে যে বাংলার কোনো ছাত্রছাত্রী যেন সেই দেনার দায়ে ভুগতে হবে, এই ভয় যেন তারা উচ্চশিক্ষা বন্ধ না করে দেয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুরু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে কিন্তু 10 লক্ষ টাকা করে পাবেন বাংলার সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য। সে তারা যে ফিল্ডেই যাক, যে জায়গাতেই যাক, তাদের বইপত্র থেকে তাদের টিউশন ফিস, তাদের কম্পিউটার থেকে তাদের অন্যান্য খরচ, তাদের হোস্টেল ফিস, সবকিছুর দায়িত্ব নেবে বাংলার সরকার। আপনাদের পাশে তৃণমূল কংগ্রেসের সরকার, ত্রিপুরাবাসীর পাশেও তৃণমূল কংগ্রেসকে থাকতে দিন, জোড়াফুলকে থাকতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে থাকতে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে থাকতে দিন। আজকে বিজেপির তো সিট তলমল, আজকে বিজেপি ভয় পেয়েছে। আজকে বিপ্লব দেব ভেবেছিল যে আমি বড় গুন্ডা, যে আমি সব করে নেব, যে আমি সব করতে পারি, আমি একা যুবমুখ। আজকে যখন দেখছে যে ভারতবর্ষের দিক দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের ছাত্র যুবরা এক হচ্ছে, তারা এক গলায় সুর মিলিয়ে ডাক দিচ্ছে যে আর নেই দরকার বিজেপির সরকার, যে আর নেই দরকার এই স্বৈরাচারিতার সরকার, তখন বিজেপি ভয় পাচ্ছে। নির্বাচনের আগে একটা ভিশন ডকুমেন্ট দেওয়া হয়েছিল আপনাদের হাতে হাতে, যে ভিশন ডকুমেন্টে বিজেপি বলেছিল যে ঘরে ঘরে রোজগার। প্রথমেই ঘরে ঘরে রোজগার নিয়ে কথা বলেছি আমি। ঘরে ঘরে রোজগার কিন্তু বিজেপির সরকার পৌঁছে দেয়নি, তাদের কোনো পৌঁছানোর ইচ্ছাও নেই। বলেছিল যুবকদের হাতে স্মার্টফোন, সেই স্মার্টফোন পৌঁছে দেয়নি। বলেছিল কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনে মাইনে, সেই সপ্তম বেতন কমিশনে মাইনে পৌঁছে দেয়নি। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আমি আজকে আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নয়, 2018 নয়, তার অনেক আগে থেকে এটা পরিকল্পনা নিয়েছিলেন, এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলার মানুষের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে, এবং তার জন্য বাংলার সরকার শুরু করেছে জল স্বপ্ন প্রকল্প। সেই জল স্বপ্ন প্রকল্পের মধ্যে দিয়ে রোজ হাজার হাজার বাড়িতে নতুন ট্যাপ কানেকশন, নতুন পানীয় জলের কানেকশন তৈরি করছে বাংলার সরকার। গত 1 মাস ধরে ভারতবর্ষের টপ 5টা রাজ্যের মধ্যে বাংলা আসছে দৈনিক নতুন সংযোগ তৈরি করে দেওয়ার জন্য। এটাই হলো বাংলার সরকারের উন্নয়ন, এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, এটাই বিজেপির ভাঁওতাবাজি, এটাই বিজেপির মিথ্যাচার, এটাই বিজেপির ফেরেববাজি। আপনারা বলুন তো, বিপিএল পরিবারের জন্য, বিপিএল পরিবারদের জন্য বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নাকি বিনামূল্যে চিকিৎসা দেবে। আজকে তো 3টে বছর কেটে গেল, 2023 সালে তো ভোট আসতে চললো। আজকে সেই ত্রিপুরায় বিজেপির সরকার তো সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর, চিকিৎসা ব্যবস্থার ওপর, রোগীদের পরিষেবার ওপর দাম চাপিয়েছে। তারা তো বলছে যে সরকারি চিকিৎসা করাতে হলে তোমাদের টাকা দিতে হবে, যে তোমরা কর দাও, সেটা এনাফ নয়, তোমরা কর দাও, সেটা 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 আমরা মানি না। তোমাদের করের টাকায় আমরা চলছি, কিন্তু তোমাদের করের টাকা তোমাদের ওপর আমরা খরচ করব না, আমরা ইলেকশনে খরচ করব। তোমাদের দেওয়া করের টাকা আমরা খরচ করব আমাদের নির্বাচনে, তোমাদের আমরা কোনো পরিষেবা দেব না। আজকে সেই জন্য তারা সরকারি হাসপাতালে পাওয়া যাওয়া যত পরিষেবা আছে সেগুলোর ওপর দাম চাপিয়েছে। অন্যদিকে বাংলার সরকার সরকারি চিকিৎসা কেন্দ্রে, সরকারি হাসপাতালে তো সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাচ্ছে। একই সঙ্গে যাতে বাংলার মানুষের কোনো রকম চিকিৎসার গাফিলতি না হয়, যাতে বাংলার মানুষ কোনোদিন চিকিৎসার অভাবে মারা না যান, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প, যাতে গরিব বড় লোক ভাত ভাই ভেদ নেই। আজ রোজভ্যালির দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেছিল বিজেপি বলেছিল যে রোজভ্যালিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোথায় ব্যবস্থা নিলেন? কোথায় ব্যবস্থা নিলেন আপনারা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে? কোথায় ব্যবস্থা নিলেন আপনারা রূপা গাঙ্গুলির বিরুদ্ধে? কোথায় ব্যবস্থা নিলেন তা বড় বিজেপি নেতাদের বিরুদ্ধে, যারা কিনা এক সময় দীর্ঘদিন ধরে রোজভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন? আজকে আপনারা ভেবে দেখুন, আপনারা ভাবুন, আপনারা বিবেচনা করুন, এবং আপনারা সকলে জোড়াফুল চিহ্নের তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা কেন সারা ভারত জুড়ে ডাক দিন যে আর নেই দরকার এই স্বৈরাচারী বিজেপির সরকার, আর নেই দরকার নরেন্দ্র মোদীর এই জঘন্য মিথ্যাবাদী সরকার, আর নেই দরকার এই বিজেপির মিথ্যাবাদী সরকার। ডাক দিন যে আসছে দিন, বিজেপিকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, আসছে দিন বিজেপিকে ভালো করে বিদায় দিন, আসছে দিন
বাংলার বুক থেকে, ভারতবর্ষের বুক থেকে, ত্রিপুরার বুক থেকে বিজেপিকে চিরতরে বিদায় দিন, চিরতরে মুছে দিন। আজকে আর এর থেকে বেশি কথা আমি বাড়াবো না। আপনাদের বুঝতে পারছি অনেক রাত হয়ে যাচ্ছে, আমার গলার অবস্থাও ভালো না। তাই সকলকে আমি আমার প্রণাম জানিয়ে, আমি আমার সেলাম জানিয়ে, আমি আমার সম্মান জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ শেষ করছি। জয় হিন্দ, জয় ত্রিপুরা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ।